এই চাকরি তো আমাদের জনগণ চায় না। এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে। 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না। পাটোয়ারি একটু গরম বক্তব্য দেয়, মাঝে মাঝে অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। মজলুম ছিলেন, এখন জালিম হতে যাচ্ছেন কেন? জনাব তারেক রহমানের দরকার ছিল আলিফের খোঁজ খবর নেওয়া, কারণ আলিফ এই দেশেরই নাগরিক আর তিনি এই দেশের প্রধানমন্ত্রী। অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে তার খোঁজ নেওয়া উচিত ছিল, কারণ তিনি তো শুধু একটা দলের প্রধানমন্ত্রী না, তিনি দেশের প্রধানমন্ত্রী। কাজে আলিফও তার নাগরিক, আলিফও তার কনস্টিটিউয়েন্সি। এর জমি দখল করতেছে, এখানে চান্দা নিতেছে, এখানে এরে মারতেছে, এখানে ধরতেছে, বাদ দিলাম। এগুলা হয়তোবা আপনার কিছু করার নাই, কারণ আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো আপনার চেয়ে বেশি চুপ হয়ে গেছে এই ঘটনার পরে। আপনারা সবাই আছেন নাসিরউদ্দিন এনসিপি, জানেন না গুল্লি নাসিরউদ্দিন এনসিপির দেশটার দিকে একটু তাকান না। যদি জুলাই সনদ অবিলম্বে পাশ না করেন, যদি জুলাই সনদ অবিলম্বে কার্যকর না করেন, অক্ষরে অক্ষরে মেনে না চলেন, মনে রাখবেন আপনাদের পতন অতি শীঘ্র ঘটবে। মানুষ আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। রাস্তার মানুষ একেবারে সেম টু সেম আওয়ামী লীগের মতো করে আপনাদেরকে দেখছে, একেবারে সেম টু সেম আপনাদেরকে আওয়ামী লীগের মতো ট্রিট করছে। জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। জামাত বিএনপিকে ক্ষমতায় থাকতে দিবে না। জামাত এই বিষয়ে চূড়ান্ত দফা হয়ে যাচ্ছে। বিএনপি নানানভাবে জামাতের সাথে আপোষ করার চেষ্টা করছে যে ভাই জুলাই সনদ গণভোট এটা বাদ দিই, আপনাদের কি লাগবে বলেন, একটা আন্ডারস্ট্যান্ডিং আসে, আপনাদের ভালো কিছু দিব, কিন্তু ভাই এটা বাদ দেন। কিন্তু জামাত বলছে না ভাই, এই বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তারেক রহমানকে কাফারা দিতে হবে, এমন কাফারা যা কল্পনাও করেনি। কাটা গলায় বিধে যাওয়ার আগেই কাটাকে তুলে ফেলতে হয়। বিধে যদি যায় তাহলে অনেক ক্ষতি হয়, অনেক কষ্ট হয়। বিগত 16 বছর যে কষ্টটা আমাদের হয়েছে, তো আমরা বলতে চাই যে এই সরকার যদি মনে করে এইভাবে তারা 5 বছর অতিক্রম করবে, এই সুযোগে সরকারকে এটা দেওয়া হবে না। বিএনপি বুঝতে পারতেছে না ক্ষমতা চিরস্থায়ী না। আওয়ামী লীগ বিএনপির চাইতে 100 গুণ পাওয়ারফুল ছিল। আস্তানিতে ওরা মাস্টার আওয়ামী লীগ। আর বাংলাদেশের তরুণ সমাজ ওদের বিএনপি উড়ে যাবে, একেবারে রেডি হওয়ার টাইম পাবে না। আর এই গণভোটটাই ছিল ভাই ওই নতুন বাংলাদেশের যে রাস্তায় যাবেন, ওই রাস্তা যাওয়ার চাবি, ওই তালাটা খোলার চাবি ছিল এই গণভোট। সেটাকে অস্বীকার কইরা বেশি দূর আগাইতে পারবেন না। ওই যে মন ভাঙা আর মসজিদ ভাঙা, এটা মাথায় রাখেন। আমরাও আজকে তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন, তাহলে বাংলাদেশে আপনার গতি থাকবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। জুলাই মানে গণ অভ্যুত্থান, জুলাই মানে রাজপথ, জুলাই মানে ইতিহাস। এই ইতিহাস যদি প্রয়োজন হয় আবার সংগঠিত হবে। বাংলাদেশের রাজনীতিতে কিছুটা স্বস্তির আশা আমরা করেছিলাম 5 আগস্টের ফ্যাসিবাদ বিদায়ের পর। আমরা ভেবেছিলাম যেহেতু ফ্যাসিবাদ নেই, এখন বাংলাদেশে একটি সুস্থ রাজনীতি চর্চা শুরু হবে, হামলা মামলা রাজনীতি বন্ধ হবে, ব্লেম গেমের রাজনীতি বন্ধ হবে, অপবাদের রাজনীতি বন্ধ হবে, অপরাধের সন্ত্রাসের রাজনীতি বন্ধ হবে, চাঁদাবাজের রাজনীতি বন্ধ হবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। এমন সব স্বপ্ন দেখে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল। এত পরিমাণ মানুষ রাস্তায় নেমে এসেছিল যে 15 বছরের ফ্যাসিবাদী সরকার, যার সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে, যার প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রে যার লোক বল ছিল, জনবল ছিল, নিজস্ব পোষা বাহিনী ছিল, তারা শেষ পর্যন্ত সবাই পালাতে বাধ্য হয়েছে জনগণের প্রতিরোধের মুখে। কিন্তু ঠিক সেই 2 বছরের মাথায়, সেই আগস্ট মাসে, জুলাই মাসেই আমরা আবার দেখলাম নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই ফ্যাসিবাদের অনেকগুলো বড় বড় লক্ষণ আমরা এই নতুন সরকারের মধ্যে দেখে ফেলেছি। তার মধ্যে অন্যতম ছিল মিথ্যা মামলা। হবিগঞ্জ, সিলেট, কানাইঘাট, শ্রীমঙ্গল কি ঘটেছে এটা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। এনসিপির একটা পদযাত্রা ছিল, তাও জুলাইকে স্মরণ করে। খুব খেয়াল করবেন যে জুলাইকে স্মরণ করে, জুলাই উপলক্ষে, মানে যেই মুভমেন্টের মাধ্যমে, যে জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় হয়েছে, সেই ফ্যাসিবাদকে বিদায় করার সেই মাসটাতে জামাত, এনসিপি তথা বিরোধী প্ল্যাটফর্ম থেকে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি আমরা দেখি নাই। চোখে পড়ার মতো কোনো কর্মসূচি, গঠনমূলক কোনো কর্মসূচি, কিংবা জাতিকে ঐক্যবদ্ধ করার মতো কোনো কর্মসূচি আমরা এই সরকারের কাছে দেখি নাই। উপরন্তু যারা কর্মসূচি গ্রহণ করলো, সেই জামাত, এনসিপির উপর সরকারের ব্যাপক ধরনের আগ্রাসন শুরু হয়েছে। ঠিক যেই আগ্রাসনগুলো ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ করত। একদিকে চরিত্র হরণের চেষ্টা, আরেকদিকে মিথ্যা মামলা, অন্যদিকে সরাসরি শরীরের উপর হামলা। এই তিনটাই শেখ হাসিনা করেছে, এবং এই তিনটাই এবার আমরা দেখলাম এই তারেক রহমানের সরকারের কাছ থেকে। তো এই তারেক রহমান, যার মাধ্যমে, যে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের প্রধানমন্ত্রী হলো, সেই আন্দোলনকারীদের উপর তার লোকেরা, তার বাহিনী, তার এজেন্ট, তার প্রশাসন যেভাবে আগ্রাসন চালিয়েছে, এটা কিভাবে মানুষ কল্পনা করতে পারে? এই সরকারকে আওয়ামী সরকারের বাইরে মানুষ কিভাবে কল্পনা করতে পারে? এই সরকারকে ফ্যাসিবাদী সরকারের যে আলাদা কিভাবে মানুষ কল্পনা করতে পারে? খুব অদ্ভুত একটা বিষয় আমরা দেখলাম। একটা পদযাত্রা, একটা পথসভা, সেটাতে তাদের বাধা দিতে হবে। কেন বাধা দিতে হবে? আমরা দেখলাম
কেন বাধা দিচ্ছে সেটা নিয়ে কারো কোনো কথা নেই, কিন্তু ঠিক আওয়ামী সরকারের আমলে যেমন মিডিয়ার পরিপোষ্য কিছু ছিল, বয়ান নির্মাতা ছিল, সাংবাদিক, সুশীল, সিনিয়র সাংবাদিক, তখন থেকে আমরা দেখলাম যে সিনিয়র সাংবাদিক, পরিচয় হচ্ছে সিনিয়র সাংবাদিক, আসলে বাড়ি গিয়ে বসে আওয়ামী লীগের বাড়ি বসে মদ খায়, মদ খাওয়ার সঙ্গী এরা রাতের আইসা মদ খাওয়ার যে টাকাটার দরকার হয়, কিংবা হোটেলে নারী নিয়ে ফুর্তি করার জন্য যে টাকাটা দরকার হয়, সে টাকাটা নেওয়ার জন্য তারা মিডিয়ায় আসে, এসে সিনিয়র সাংবাদিক হিসেবে একটা টকশোতে বসে কিছু গালাগাল করে যায়, সেই টাকাটা পকেটে নিয়ে আবার বাড়ি চলে যায়। তো সেই যে সিনিয়র সাংবাদিকদের একটা মানে তৈরি হয়েছিল, প্রপোর্শন তৈরি হয়ে গেছিল মিডিয়াতে, এখনো আমরা দেখছি যে সেই প্রপোর্শনটা রয়ে গেছে এবং তারা ঠিক সেম কাজটা এখনো করছে, বয়ান উৎপাদন করছে, একটা মিথ্যাকে সত্যি পরিণত করার জন্য বয়ান তৈরি করে ফেলছে। সে বয়ান তৈরি করলো কি, বললো যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে ধরনের কথা বলে, সেই ধরনের কথা শুনলে আসলে যে কারো গায়ে জ্বলে উঠবে, যে কারো অন্তরে আঘাত লাগবে, যে কেউ সংক্ষুব্ধ হবে, সংক্ষুব্ধ কর্মীরা এরকম করবে। কোথায় ছিল এই সংক্ষুব্ধ কর্মীরা? আমি খুব অবাক হয়ে দেখলাম যে এই একই কথার সঙ্গে অনেক ভদ্রলোকও মানে একমত হয়েছেন যে হ্যাঁ আসলে মনে হয় নাসিরুদ্দিন পাটোয়ারির কথার কারণে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তো যদি নাসিরুদ্দিন পাটোয়ারির কথার কারণে হয়ে থাকে, বিএনপি তো বিএনপির লোকদেরকে কিছু বলছে না। বিএনপির নিজের লোকে যে আমরা দেখলাম 200 বেশি মানুষ খুন হলো বিএনপির হাতে, নিজেদের লোক। তারা কি তারেক রহমানকে গালি দিয়েছিল? তারা কি তারেক রহমানের মেয়েকে গালি দিয়েছিল? তারা কেন খুন হলো? এই যে বয়ান উৎপাদনের পর আপনিও ভাবছেন আসলেই মনে হয় এইটাই হচ্ছে আসলে বয়ানের খেলাটা। আপনি যে ফাঁদে পড়ছেন, এই যে সিনিয়র সাংবাদিকদের যারা আপনার সামনে এসে বয়ান উৎপাদন করে, এরপরে গিয়ে সেই টাকা দিয়ে বারে যায়, ফুর্তি করে, নারী নিয়ে ফুর্তি করে, আর আপনি তার বয়ান গিলছেন বসে বসে। আপনি নিজস্ব কোনো বয়ান তৈরি করতে পারছেন না। নাসিরুদ্দিন পাটোয়ারির কথার কারণে যদি হামলা হয়, তাহলে আপনি বিএনপির 206 জন লোককে কেন হত্যা করলেন? নিজেদের লোককে কেন হত্যা করলেন? সোহাগকে পাথর মেরে কেন হত্যা করলেন? আপনার নেতাকর্মীরা যে নোংরামিগুলো করছে সেগুলো কেন করছে? নাসিরুদ্দিন পাটোয়ারি কি কথাটা বলেছিল? নাসিরুদ্দিন পাটোয়ারি এমন জায়গায় আঘাত করেছে যেই আঘাতটা আর কেউ করতে পারে নাই এবং পরেও নাই। কিছু জিনিস খেয়াল করবেন, আজ পর্যন্ত জামাতের কোন নেতা তারেক রহমানের মেয়েকে নিয়ে কিংবা তার পরিবার নিয়ে কিংবা জোবাইদা রহমানকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে কোনো টু শব্দ কখনো করে নাই। তাদের ভালো লাগুক বা না লাগুক, তারা এই জায়গাটাকে প্রাইভেট রেখেছে যে না, একজন প্রধানমন্ত্রী, একজন তাদের আগের একসঙ্গে আন্দোলন করেছেন, যে কারণেই হোক তাদের ভদ্রতা, জামাত ইসলামীর ভদ্রতা আর এনসিপির ভদ্রতা যদি আপনারা একই আশা করেন, তাহলে আবারও আপনাদেরকে এই ফ্যাসিবাদের কবলে পড়তে হবে। কারণ ওই ভদ্রতাই কিন্তু ফ্যাসিবাদকে ডেকে এনেছে। জামাতের উপর যে ধরনের নির্যাতনই হোক, তারা সেটাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে গিয়ে মেনে নিয়েছে। মানতে 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 একটা পর্যায়ে ফ্যাসিবাদ বড় হয়ে উঠেছে। আর কি হয়েছে? অন্যদিকে মিডিয়া এবং জনগণ এবং বিরোধী দলের যে বিএনপি ছিল, তারাও এটাকে আস্তে আস্তে সহনীয় করে ফেলছে। এই রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদকে মানুষের জন্য সহনীয় করে ফেলেছে। জামাতের উপায় ছিল না তখন এককভাবে নিজেদের উপর চলা জুলুমের প্রতিবাদ করা বা অনেক কিছু করে ফেলা। রাস্তায় অসংখ্য মানুষ নামছে, তারা খুন হয়েছে, তাদেরকে মানে বেদার্সে গুলি করে একদিনে 230-35 জন মানুষ মেরে ফেলছে, কোথাও কোনো আওয়াজ হয় নাই। জামাতের উপর চলমান এই ধরনের নিষ্পেষণের ফলে জামাত তারপর ধৈর্য ধরেছে। তারা একটি বিপ্লবী দল হয়ে ওঠেনি, তারা কাউকে কটু কথা বলেনি। জামাত ইসলামের কোন লিডার প্রধানমন্ত্রীর পরিবার, শেখ হাসিনা পরিবার নিয়ে বাজে কথা বলেছে এরকম একটা উদাহরণ আছে? নাই। তাহলে বাংলাদেশে জামাতের উপর যে নির্যাতন গুলো হলো সেটা কেন হলো? হ্যাঁ, তাদের অজুহাত হচ্ছে তারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা দেশ বিরোধী। আজ পর্যন্ত কেউ এটা প্রমাণ দিতে পারেনি, তার বাবাও প্রমাণ দিয়ে যেতে পারেনি। শেখ মুজিবুর জামাত ইসলামীকে মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী বলে কোনো ধরনের সাজা বা বিচার করে যেতে পারে নাই, করেও নাই। দালাল আইনে, রাজাকার আইনে যতগুলো বিচার হয়েছে বা যতগুলো মানে মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, তার কোথাও জামাত ইসলামের চিহ্ন নেই। জামাত ইসলামী যাদেরকে ফাঁসি দেওয়া হলো সে কেন্দ্রীয় নেতাদের নাম নাই, তারপরেও তারা ওইটাকে ইস্যু করে একটা করেছে। অর্থাৎ তাদের তো একটা অজুহাত, ফ্যাসিবাদ আপনাকে হত্যা করার সময় একটা অজুহাত বের করবে, ওই সে বাঘের গল্পের মতো। তার মানে ইচ্ছা হচ্ছে এখন খাবে, তা বলতেছে কেন খাবা, আমার সাথে তোমার এতদিনের এত সম্পর্ক, খাবা কেন? আমার বলতেছে যে তুই পানি ঘোলা করছিস। বলে আমি এতটুকু মানুষ, এতটুকু একটা প্রাণী, আমি কিভাবে পানি ঘোলা করলাম? তুই করছ না, তোর দাদাই করছে, তোর বাবা করছে। বলছে না, বাবা তো এই ধরনের এই নদীতেই আসে নাই, তোর দাদাই করছে। তার মানে একটা অজুহাত করে লাগবে, আমি তোর খাবো, এটা হচ্ছে মূল কাহিনী। মোট কথা হচ্ছে বিরোধী দলকে দমনের জন্য সরকারের কিছু এজেন্ডা লাগবে। যদি না পায় সরকার কোনো ইস্যু, তাহলে সরকার সেগুলো তৈরি করবে এবং এইটা তাদের এক ধরনের বাহিনী থাকে, এজেন্সি থাকে, এজেন্সিগুলো এই ইস্যুগুলো তৈরি করে এবং তার পক্ষে কিছু বয়ান আবার তাদের মিডিয়া কর্মীরা, মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা, বারের সাংবাদিকরা এই বয়ানগুলো তৈরি করে, আর আমরা সেগুলো মেনে নিচ্ছি। তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারি যেই কথাগুলো বলেছে, কোন কথাটা মিথ্যা বলেছে বলেন? একটা একটা করে কথা ধরে দেন। যেই কথায় সবচেয়ে বেশি লাগার কথা এবং যে কথাটা আসলে বলার ছিল, দেখেন হিসাব করে। জোবাইদা রহমানকে নিয়ে আপনি যে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন, রাষ্ট্রীয় খরচে যাচ্ছেন, হু ইজ জোবাইদা রহমান? শি ইজ অনলি ইউর ওয়াইফ। হু ইজ জাইমা রহমান? শি ইজ অনলি ইউর ডটার। তিনি রাষ্ট্রের কোনো সম্পদ নয়, সম্পত্তি নন, রাষ্ট্রের কোনো প্রোটোকল তাকে দেওয়ার কোনো সুযোগ নেই।
শেখ হাসিনা তো পরিবারের জন্য একটা আইন করে নিয়েছিল, আপনার তো সেই আইনও নেই। আপনি কোন প্রোটোকলে তাদেরকে মিটিং এ নিয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় খরচে? জামাত ইসলামের একজন মন্ত্রী আছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তার রাষ্ট্রীয় সরকারি গাড়িতে তার ছেলে একদিন স্কুলে যেতে চেয়েছে, সে বলছে না এটা সরকারি গাড়ি, তুমি স্কুলে এই গাড়িতে যেতে পারবে না, তুমি স্কুল গাড়িতে যাবা নাহলে রিক্সা নিয়ে যাবা। কিন্তু তারপর জামাতের কোনো নেতা কিন্তু এটা প্রশ্ন করেনি, এটা তাদের ভদ্রতা। সবার কাছে আপনারা এই ভদ্রতা আশা করেন, তাহলে এই অন্যের বিরুদ্ধে কথা বলবে কে? এই অন্যের বিরুদ্ধে কথা বলবে কে? জাইমা রহমানকে অমুক জায়গায় তমুক জায়গায় সংবর্ধনা দেওয়া হচ্ছে, তার জন্য গেট সাজানো হচ্ছে, এই আয়োজন সে রাষ্ট্রীয় খরচে করছেন, জুবাইদা রহমানকে করছেন, ভুল কি বলেছে? নাসিরুদ্দিন পাটোয়ারি উদাহরণ দিয়ে দিয়েছে যে ওবামার ওয়াইফ বা বাচ্চার বা পরিবার থেকে ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, সেই ফাউন্ডেশনের একজন ব্যক্তি হিসেবে এসে যাচ্ছে। আপনি কি হিসেবে যাচ্ছেন সেটাকে রাষ্ট্রের কাছে বলতে হবে, এটা আপনার বিরুদ্ধে বলে নাই। আপনি প্রয়োজনে জুবাইদা রহমানকে সে ফাউন্ডেশন করতে বলেন, করে দেন। জুবাইদা রহমানের ভক্তরা আছে না যারা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে, অনেক ভক্ত তো তাদের, তো তাদেরকে বলেন চাঁদাবাজি করে তারা একটা ফাউন্ডেশন তৈরি করুক, সেই ফাউন্ডেশনের প্রধান হবে জুবাইদা রহমান, সমস্যা নাই তো। সোশ্যাল ফাউন্ডেশন গুলো তো তারা করতেই পারে, এরকম রাজন্য বর্গের পরিবার তো করে, এরকম খেদমতের কাজগুলো করে, অসুবিধা কোথায়? সোশ্যাল ফাউন্ডেশন করে ফেলুক, সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন করুক, করে তারা সেই প্রোটোকলে বিভিন্ন জায়গায় যাবে। আপনি রাষ্ট্রীয় খরচে যখন তাদের জন্য এরকম কোন ব্যবস্থা করবেন, এটা তো রাষ্ট্রীয় কোনো প্রোটোকলে যায় না, এটা তো অনৈতিক, অন্যায়। এবং সেই প্রশ্নগুলো তোলার মতো একজন লোক বাংলাদেশে এখন আছে, তার নাম নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি কিভাবে এই কথাগুলো বলে, তার একটা অন্তর্নিহিত শক্তি আছে, সেই শক্তিটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি। মির্জা আব্বাস তার সমস্ত শক্তি প্রয়োগ করে ঢাকা ৮ আসনকে যখন কেড়ে নিয়েছে, এমন একটা প্রতিটি মানুষের মধ্যে জন্ম নিয়েছে। মানুষ এখনো মনে করে এই আসন মির্জা আব্বাস তার শক্তি প্রয়োগ করে কেড়ে নিয়েছে, অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে, কিন্তু কিছুই তার বিরুদ্ধে করা যায় নাই এবং করেও নাই। এনসিপি, জামাত বা বিরোধী দল ওই রকম কিছুই করে নাই, শুধু একটু বক্তব্য দিয়েছে এবং সেই বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারি সেই অন্তর্নিহিত শক্তিটা কাজে লাগিয়েছে, বলেছে আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহর কাছে বিচার দিলাম। এইটাতেও আপনাদের গায়ে লাগে। শেখ হাসিনার সময় এরকম আল্লাহর কাছে বিচার দিচ্ছে, তার জন্য মানুষের বিচার হয়েছে। শুধু বলছে আজ আমার মন খারাপ, এর জন্য মানুষকে গ্রেফতার করা হয়েছে। এখনো আপনারা সেই কাজটা কেন করছেন? তাহলে আপনারাও ফ্যাসিবাদ, এটা মেনে নেন। আজও নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে আমার রক্ত ঝরিয়েছে, আমি ব্যক্তিগতভাবে নিলাম, এটা রাজনৈতিকভাবে নিলাম না, আমার এক ফোঁটা রক্ত ঝরেছে, আমি এই রক্তের বদলা চাই। কার কাছে চাইছেন? তারেক রহমানকে বলছে, তারেক রহমানকে এর জন্য কাফফারা দিতে হবে। এই যে রাষ্ট্রের প্রধানকে অ্যাড্রেস করে কথা বলার মতো শক্তি, সাহস এবং এই যে রাজনৈতিক চর্চা, এটাই বিপ্লব। বিপ্লব প্রতিদিন হবে না, বিপ্লব প্রতিনিয়ত চলমান থাকবে। বিপ্লবী চেতনা সবসময় থাকতে হবে। আপনি নাসিরুদ্দিন পাটোয়ারির সবচেয়ে বড় দক্ষতা, নাসিরুদ্দিন পাটোয়ারি বলি কিংবা হাসনাত আব্দুল্লাহর কথা বলি, এদের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে এরা বাংলাদেশের কিছু মূর্তি ভেঙে দিয়েছে, এরা বাংলাদেশের কিছু মূর্তি ভেঙে দিয়েছে, কার্ড ভেঙে দিয়েছে, যে এটার জন্য একে কিছু বলা যাবে না, ওকে কিছু বলা যাবে না, এভরিবডি অ্যাজ ইকুয়াল। দেখেন, বিএনপি সরকার আসার পর মানুষ যে আশা নিয়ে বুক বেঁধেছিল বা তাদেরকে ভোট দিয়েছিল, যেভাবে হোক তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা যেভাবে হোক তারা ক্ষমতায় আসছে, তাদের প্রতি আশা ছিল যে তারা দীর্ঘ 17 বছর যেহেতু নির্যাতিত হয়েছে, মানুষের কিছু দুঃখ কষ্টটা বুঝবে। কিন্তু এখন তারা ক্ষমতায় আসার পর তারা নিজেরাই জুলুম করে জালিম হওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনা যেমনভাবে 17 বছরে নিজেকে এই একটা জালিমে পরিণত করেছিল, এখন এই বিএনপি সরকার বা বিএনপির যারা আছে তারা এই কয়েকদিনে নিজেদেরকে জালিম সে দানব বানাতে চায়। দেখেন, এত এত মেজর প্রবলেম দেশের ভেতরে, বিদ্যুতের বিল, ভুতুরে বিল আসতেছে, গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করছে, কোনো গ্যাসের এই পাম্পে পাওয়া যাচ্ছে না, তারপরে বাসা বাড়িতে গ্যাস নেই, সিলিন্ডারের দাম বেশি, আর তারপরে পানির সমস্যা শহরে, এই যে বিভিন্ন সমস্যা, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, নাগালের বাইরে চলে যাচ্ছে। আর এই সরকার কি করছে, ফ্যামিলি কার্ডের নামে 2000 টাকা নাকি এই অনুষ্ঠান বিভিন্নভাবে নাকি হরিলুট যেটাকে বলে, তারপরে আরও বিভিন্ন বিষয় যেগুলো আছে এগুলা তাদের আসলে ওই যে কথা আছে না যে ভাত ফানা খাইতে ঘি দিয়ে নাস্তা করে, এমন একটা অবস্থা আর কি এই সরকারের। এখন দেশের মানুষ খুবই নাজেহাল অবস্থায়, আর এই সরকার বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত। তারা তাদের দলকে কিভাবে চাঁদাবাজিতে আরও বেশি প্রমোট করা যায়, চাঁদাবাজিতে আরও বেশি সক্রিয় করা যায়, দখল বাণিজ্য, চাঁদাবাজি, খুন খারাপি প্রতিনিয়ত তাদের নেতা কর্মীদের এটা এখন প্রতিযোগিতা চলছে। এবং এই যে প্রতিযোগিতা, এই যে এখন বিরোধী দল ফুঁসে উঠছে, এই ফুঁসে উঠে যদি একদিন আন্দোলনের ডাক দিয়ে ফেলে,
রাজপথে, তখন এই সরকার নরবরে সরকারের অবস্থাটা কি হবে? সামনে হয়তোবা আন্দোলন আসতেছে। বিএনপিকে আমরা এখনো বলতে চাই যে ভালোভাবে দেশ চালান, দেশের জনগণের কথা বলুন, কথা ভাবুন, তাদের জন্য কাজ করুন, না হলে আপনাদের অবস্থা হয়তোবা ভালো হবে না। প্রিয় দর্শক, আপনারা কি বলেন জানাদের কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।